তার 20 দিন বাদে একটা অপারেশন হবে। তার মত অনুযায়ী এই অপারেশনটা তার হওয়ার কথাই নয়। সুইয়ের হয় না, ফিতে থাকে, ফিতেটা লাগাতে যাব। তখনই আমার পেটে এতটা পেন শুরু হয়, আমি পুরো মাটিতে পড়ে যাই। আমি দেখতে পাচ্ছি যেন আমার উপরে জবরদস্তি করে কেউ সেক্সুয়াল অ্যাক্টিভিটি করছে। ইউএসজি তো ধরা পড়ে, মেয়েটির পেটে একটা হয়েছে। যিনি আমার ইউএসজি করছিলেন উনি আমাকে বলেন, তোমার এজ কত? মেয়েটি বলে, আমার 27 এজ। মেয়েটিকে বলে যে তোমার পেটের ভেতরটা মনে হচ্ছে পেটের ভিতরের ইউএসজি আমি করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব হাওড়া থেকে আসা একটি মেয়ের তার জীবনের অকস্মাৎ ঘটনা। কি করে এক নিকট আত্মীয় তার জীবনের, যাকে সে দিদি বলে খুব ভালোবাসতো, সেই কাছের দিদি তার জীবনে নিয়ে এলো চরম বিপদ। নিজের ভালো করার জন্য কি করে একজন খুড়তুতো বোনের চরম ক্ষতি করে দিল। আজকের এই কেস স্টাডি থেকে আপনারা সেটাই জানতে পারবেন। আপনাদের সাথেও যদি এই ধরনের কোনো ভৌতিক বা ব্ল্যাক ম্যাজিক্যাল ঘটনা ঘটে থাকে এবং তার সমাধান আপনারা চাইছেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার নাম্বারে, স্ক্রিনেও আপনারা নাম্বারটা দেখতে পাবেন। আপনাদের সাথে যদি কোনো এই ধরনের ভৌতিক বা ব্ল্যাক ম্যাজিক্যাল ঘটনা ঘটছে এবং আপনারা যদি সেই ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, সেক্ষেত্রেও ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার নাম্বারে বা স্ক্রিনে যাওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। চলুন তাহলে শুরু করি আজকের কেস স্টাডি। একটি মেয়ে হাওড়া থেকে আমার সাথে যোগাযোগ করে এবং জানায় তার 20 দিন বাদে একটা অপারেশন হবে। তার মত অনুযায়ী এই অপারেশনটা তার হওয়ার কথাই নয়, কারণ ডক্টর বলেছে যে এই অপারেশনটা ভীষণ ভীষণ রেয়ার। তার যে সমস্যাটা হয়েছে সেটা ভীষণ রেয়ার এবং তার মতো একটা মেয়ের এটা হওয়ার কথা নয়। এটা কি করে হলো? ডক্টরও অবাক এবং মেয়েটিও বলছে যে এই ধরনের সমস্যা হওয়ার আগে যে ধরনের সিমটম থাকে, আমার এরকম কোনো সিমটমসই ছিল না। কি সমস্যা? মেয়েটির ডার্ময়েড সিস্ট ধরা পড়ে রাইট ওভারিতে। মেয়েটির ডার্ময়েড সিস্ট ধরা পড়ে। মেয়েটি জানতোই না। মেয়েটি জানতে পেরেছে কি তার সিচুয়েশন এতটাই খারাপ হয়ে গেছে কি 20 দিনের মধ্যে তার অপারেশনের ডিসিশন তাকে নিতে হয়েছে এবং আমার সাথে যোগাযোগ করে। তার 15 দিন বাদে তার অপারেশন। মেয়েটি বলে যে আমার খুব সুস্থ শরীর, আমি খুব ভালো আছি, আমি জব করি, তো একদিন সকালে এরকম অফিস যাব, আমি রেডি হয়ে জাস্ট আমার সুইয়ের হয় না, ফিতে থাকে, ফিতেটা লাগাতে যাব। তখনই আমার পেটে এতটা পেন শুরু হয়, আমি পুরো মাটিতে পড়ে যাই। আমি ওই অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারি না। আমার মনে হলো পেটটা কেউ খামচে ভেতর থেকে ধরে আমাকে মানে যেন মাটিতে শুইয়ে দিল। আমার ওঠার ক্ষমতা আমি হারিয়ে ফেলি। কোনো রকমে বাড়ির লোকজন মিলে আমাকে বেড অবধি তুলে দেয় এবং সেদিন আমি অফিস যেতে পারি না। তার আগের দিন একটা বিয়ে বাড়ি ছিল, তো আমি ভাবলাম বিয়ে বাড়িতে খাওয়ার জন্যই কোনো ইনডাইজেশন হয়েছে, সেই জন্যই সমস্যা। বিকেলে ডক্টরের কাছে গেলাম। ডক্টর আমাকে বললেন যে আমি কিছু মেডিসিন দিচ্ছি, কিন্তু তোমাকে একটা ইউএসজি করতে হবে, আলট্রাসোনোগ্রাফি করে নাও পুরো পেটের, জেনে নাও কি হয়েছে। তোমার পেনটা আমার কিন্তু নর্মাল লাগছে না। মেয়েটি পরের দিনই চলে যায় ইউএসজি করায়। ইউএসজিতে ধরা পড়ে মেয়েটির পেটে একটা মাস হয়েছে। মাস বলতে একটা মাংসপিণ্ড হয়েছে। এবার ডক্টর আরও ডিটেলসে জানার জন্য বলে পেটের সিটি স্ক্যান করতে, পেটের যে স্ক্যান হয় আরও সেই স্ক্যান করতে বলে। যখন সেটা করে ধরা পড়ে লেফট ওভারিতে ডার্ময়েড সিস্ট ধরা পড়েছে। মানে সিস্ট বিভিন্ন রকমের হয়, মেয়েটির সিস্টটা টিউমার টাইপের, মানে সলিড ধরা পড়েছে। এবং ডক্টর ওকে জানায় এই ধরনের সিস্টের বৈশিষ্ট্য, যত দিন যেতে চায় এই সিস্টে বিভিন্ন চুল গজায়, নখ হয় এবং দাঁতের মতো হয়ে যায় এবং পরবর্তীকালে ক্যান্সারিয়াস অবধি হয়ে যায়। এবং এই ডার্ময়েড সিস্টটা ডক্টর ওকে বলে যে তোমার এত বড় মেজারমেন্টে হয়েছে, মোটামুটি 10 to 11 সেন্টিমিটার তার পুরো বড় হয়ে গেছে। তার ব্যাস যেটা 10 to 11 সেন্টিমিটার হয়ে গেছে। বলছে এত বড় একটা টিউমার তোমার হলো, তুমি বুঝতে পারোনি? ডক্টরকেও বলছে যে আমি কিছুই বুঝতে পারিনি, যে আমার না তো কোনো পিরিয়ডিক্যাল প্রবলেম ছিল, না তো আমার কোনো রকমের কোনো সমস্যা ছিল, আমি কিছুই বুঝতে পারিনি। তবে লাস্ট কয়েকদিন ধরে আমি কিছু খেতাম না, আমি খেতে পারি না, আমার ভালো লাগে না, আমার রাতে ঘুমও হয় না, আমি খেতেও পারি না। এটা আমার বেশ কিছুদিন ধরে হয়েছিল, কিন্তু আমার পেটে কোনো রকম পেন হয়নি। ডক্টর ওকে বলে যে তোমার পিরিয়ডিক্যাল
পিরিয়ড কেমন হতো? কারণ ওভারির এরকম একটা সিস্ট হয়েছে, পিরিয়ড কেমন হতো তোমার? বলছে আমার কোনো দিন কোনো রকম সমস্যা নেই। যবে থেকে আমার পিরিয়ড হওয়া স্টার্ট হয়েছে তবে থেকে নিয়ে যেমন 4 ডেজ 5 ডেজ থাকে আমার সেরকমই থাকে, নর্মাল হয়, কোনো রকম কোনো প্রবলেম আমার ছিল না। মেয়েটি তখন ডক্টরকে জানায় যে ডাক্তারবাবু মেয়েটি আমাকেও এটা বলে যে যখন যিনি আমার ইউএসজি করছিলেন উনি আমাকে বলেন যে তোমার এজ কত? মেয়েটি বলে আমার 27 এজ। মেয়েটিকে বলে যিনি ইউএসজি করছিলেন যে তোমার পেটের ভেতরটা যেটা দেখছি মনে হচ্ছে 55 ইয়ার্সের একটা মহিলার পেটের ভিতরের ইউএসজি আমি করছি। তোমার 27 ইয়ার্স, তোমাকে দেখেও আমি বুঝতে পারছি 27 থেকে 30-এর মধ্যে তোমার বয়স, কিন্তু তোমার পেটের ভেতরটা বলছে যেন সমস্ত কিছু ছিঁড়ে ফেলা হয়েছে এইরকম। মানে একটা 55 বছরের মহিলার পেটের ভেতরটা যেমন হয় বার্ধক্য, মানে অনেকটা বয়স হয়ে গেলে তোমার ঠিক সেই রকম হয়ে গেছে। মেয়েটি খুব অবাক হয়, কেন এরকম কেন হবে? ডক্টর আর ডিটেলসে কিছু বলে না, ওকে বলে যে তুমি তোমার ফিজিশিয়ানের সাথে এ ব্যাপারে কনসাল্ট করে নাও। তো ডক্টর ওকে বলে কোনো রকম কোনো সমস্যা হয়নি, যদিও ডার্মোয়েড সিস্ট ভেরি ভেরি রেয়ার। আজকের দিনে মেয়েটি বলে যে আজকের দিনেও এই সিস্টটা যে সকলেরই খুব কমন সেটা নয়, কিন্তু আমার এটা কেন হলো? ডক্টর আমাকে বলছে তোমার পিরিয়ডে কোনো প্রবলেম নেই, দেন এটা হওয়ার কথা নয়, কিন্তু হলো। আমার মা বরাবর আমাকে কিছু জিনিস বলতেন, যদিও আমি মানি না, যে মা আমাকে বলতেন যে তুই যেখানে সেখানে খাবি না, যার তার সাথে মিশবি না, বা যে কোনো কেউ কিছু দিলেই তুই পড়বি না। আমার মা না এগুলো বলতো, কিন্তু আমি না আসলে মানি না। কিন্তু এই ঘটনার পরে না আমি বাধ্য হচ্ছি ভাবতে আরও কিছু ঘটনা আমার সাথে ঘটছে, মেয়েটি আমাকে জানায়, যেগুলো আমি আপনার সাথে শেয়ার করতে চাই। এবং সব একসাথেই যেন এই সময় থেকেই হচ্ছে, যেগুলো আমার কাছে না ভীষণ আশ্চর্যজনক লাগছে যে এগুলো আমার সাথে কেন ঘটছে। মেয়েটিকে আমি বলি কি ঘটছে? আর বলছে যবে থেকে আমার এই প্রবলেমটা শুরু হয় জানো, তার ঠিক দিন 15 বড়জোর দিন 20 আগে থেকে আমি স্বপ্ন দেখতে শুরু করি, কেউ আমার ওপরে বসে জবরদস্তি আমাকে মেরে ফেলার চেষ্টা করছে, আমার গলা টিপে ধরছে, আমি শ্বাস নিতে পারছি না, হাত পা নাড়াতে পারছি না। আমি দেখতে পাচ্ছি যেন আমার ওপরে জবরদস্তি করে কেউ সেক্সুয়াল অ্যাক্টিভিটি করছে, এবং আমি কোনোভাবেই তাকে সরাতে পারছি না। বলছে আমি বাড়িতেও কাউকে কিছু জানাতে পারিনি, আমার রীতিমতো ঘুমোনোতে ভয় লাগে যে আমি ঘুমোলেই আমার সাথে এই ধরনের অ্যাক্টিভিটিস হবে। বলছে আমার সাথে পুরো ফিল হয় যেন আমার উপরে ধর্ষণ হচ্ছে। আমি বললাম, ওকে জিজ্ঞাসা করি তুমি কেমন অবয়ব দেখো? বলছে আমি তার মুখ দেখতে পাই না, আমি বলতে পারবো না তার মুখ কি, শুধু একটা আমার প্রাইভেট পার্টে একটা পুশিং আমি ফিল করি। যেমন আমি জানি না, আমি কখনো কারোর সাথে ইন্টারকোর্স করিনি, কিন্তু আমি ফিল করি ওখানে আমার প্রাইভেট পার্টে একটা যেন কিছু জোরে জোরে কেউ গুঁতো দিচ্ছে, কেউ ঠেলা দিচ্ছে, এবং আমার প্রচণ্ড অস্বস্তি হয়, এবং কোনোভাবে আমি আমার হাত পা নাড়াতে পারি না। এই জিনিসগুলো আমার সাথে কেন ঘটছে? মাঝে মাঝে আমি স্বপ্ন দেখি যেন কালো কালো কিছু ছায়া মূর্তি আমাকে যেন কোন অন্ধকারের দিকে নিয়ে যেতে চাইছে, আমি কোনোভাবেই তাদের আটকাতে পারি না। মাঝে মাঝে আমি দেখি আমার বাড়ির বাউন্ডারির বাইরে কেউ যেন আমাকে বলছে তোর সময় হয়ে গেছে, তুই আমার দিকে আয়, তুই আমার সাথে আয়, এবং আমি প্রচণ্ড ভয় পাই, কিন্তু সে যেন, আমি অনুভব করি স্বপ্নের মধ্যে সে যেন আমাকে টানছে, এবং আমি যেন তার একটা কোন আকর্ষণে আমি যেন তার দিকেই যাচ্ছি। আমি এই স্বপ্নগুলো দেখতে শুরু করেছি, এবং তার পরপরই আমার এই ডার্মোয়েড সিস্টটা ধরা পড়ে, এবং ডক্টর সিএ টেস্ট করতে দিয়েছে, যেখানে কিন্তু আমার সিএ পজিটিভ। ডক্টর এখন আমাকে বলছেন আফটার অপারেশন আবার বায়োপসি হবে, তখন উনি কনফার্ম বলবেন যে এটা সিএ নাকি টিউমার হওয়ার জন্য একটা সিএ পজিটিভ শো করছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে আছি। আমাকে মেয়েটি বলে দিদি আমাকে বাঁচাও, আমি বুঝতে পারছি না যে এটা কেন হচ্ছে আমার সাথে। তবে আমার মা, যেখান থেকে আমি তোমার সাথে আরও যোগাযোগ করলাম, আমার মা হয় না এরকম যখন ঘটনা ঘটে, আমার মতো এমনিতেই এগুলো মানেন, যে ধরনের বিভিন্ন রকমের ব্ল্যাক ম্যাজিক্যাল যে সবাই করে এই ধরনের জিনিস আমার মা খুব মানেন। তো আমার মায়ের পরিচিত এরকম কেউ বলেছিল, এরকম যারা হয় না কিছু ওই জলের ওপরে কিছু বলতে পারে, তেল পোড়া জল পোড়া এরকম দেয়, তো এইরকমই একজনের কাছে ছোটোখাটো কাজ করেন, ওনার কাছে আমার মা গিয়েছিলেন, যিনি মায়ের পুজো করেন। তো উনি আমাকে মা নিয়ে গিয়েছিল, তো উনি একটা বড়, আমি বললাম কী বললেন উনি?
বলছে আমি ঠিক জানি না উনি কি বললেন না বললেন, আসলে উনি আমাকে একটা বড় পাথর বাটির মধ্যে জল রেখেছেন, তো আমাকে বললেন তুমি এর মধ্যে হাতটা ডোবাও। হাতটা ডোবানোর পরে আমার হাতটা ধরে কিছু উনি মন্ত্র বললেন এবং তারপরে হাতটা উঠিয়ে নিতে বললেন, এবং তারপরে জলটা যখন স্থির হয়ে গেল উনি কিছু দেখলেন, দেখে উনি শুধু বললেন যে খুব বড় রকমের কাজ করা হয়েছে। আমাকে বললেন তোর ওপরে তোকে মেরে ফেলার জন্য কোনো ক্ষতি করা হয়েছে। দেখ আমি মায়ের আরাধনা করি, আমি তোকে এইটুকুই বলতে পারবো, এর বাইরে বড় রকমের এই ধরনের কাজ আমি করি না। তুই এমন কারোর কাছে যোগাযোগ কর যে এই ধরনের কাজ করে এবং এই যে ক্ষতি তোর উপর করেছে, যে এই ধরনের ক্ষতিকে কাটিয়ে তোকে কিছু প্রোটেকশন দিতে পারবে। আমি তো এই ধরনের এর থেকে বেশি আমি কিছু তোকে বলতে পারবো না। তো আমি এরপরেই বিভিন্ন পডকাস্ট দেখি এবং আপনার প্রোগ্রাম দেখি, আমার ভালো লাগে, আমি আপনার সাথে যোগাযোগ করি। মেয়েটিকে আমি এবার জিজ্ঞাসা করলাম যে তুমি যেটা আমাকে বলছো তোমার পিরিয়ডে কোনো প্রবলেম ছিল না। মেয়েটিকে আমি জিজ্ঞাসা করি যে তোমার কোনো ফ্রেন্ড, কোনো রিলেটিভ এমন কেউ আছে যার পিরিয়ডের কোনো প্রবলেম ছিল, এমন কাউকে কি চেনো? মেয়েটি বলল হ্যাঁ দিদি আমি চিনি, এবং বলতে পারো আমার কিন্তু এখন প্রচণ্ড সন্দেহ আছে ওর ওপরে। আমি বললাম কেন, কার ওপরে, কি জানো আমাকে ডিটেলসে বলো। মেয়েটি বলে আমার জ্যাঠার মেয়ে, ওর পিরিয়ডে প্রচণ্ড প্রবলেম, ওর বিয়ে হয়েছে আর 8 বছর হয়ে গেছে, ওর কোনো বাচ্চা হয়নি। ঠিক আছে, ওর পিরিয়ড একদিন থাকে, কখনো 2 দিন থাকে, কখনো 3 দিন হয়, মানে পুরো মানে ইররেগুলার, এবং এমনও হয়েছে 28 ডেজের জায়গায় ওর 40 ডেজ 45 ডেজে হয়েছে। কিন্তু অদ্ভুতভাবে 8 বছর বাদে গিয়ে ওর বাচ্চা হলো, এবং তুমি বললে বিশ্বাস করবে না, ওর আমার এই প্রবলেমটা যে ধরা পড়লো তার 3 মাসের মধ্যে আগেই কিন্তু ওর বাচ্চা হয়েছে। আমি বললাম ওই দিদির ছবি আমাকে পাঠাবে। দেখলাম ওর দিদির যে ছবি পাঠালো, এবং বললাম যে তুমি ওকে কেন সন্দেহ করছো বলো, শুধু এইটুকুনির জন্যই নাকি আরও কিছু, আমাকে ডিটেলসে বলো। বলল ওর কিছু রকমের ব্যবহার আমার খুব অদ্ভুত রকম লেগেছে। বলছে একটা সময় আমার দিদিরা আমাদের সাথে প্রচণ্ড যাতায়াত ছিল, যোগাযোগ ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার জানো তো, ও যবে থেকে প্রেগনেন্সি আসে সেই সময় থেকেই, তার বলতে পারো 1-2 মাস আগে, 3 মাস আগে থেকে ও না আমাদের সাথে বিহেভিয়ার খুব খারাপ শুরু করে। আমি বললাম আমাকে একটু বলো তো, তোমার দিদি কি তোমার থেকে কখনো কোনো জামা কাপড় নিয়েছে? তোমার কোনো পরা জামা কাপড় তুমি বলতে পারো চুরি হয়েছে বা নিয়েছে? বলছে নিয়েছে তো অবশ্যই। একবার জানো আমার একটা জামা আমি পরে আমার খাটের স্ট্যান্ডে রেখেছি, ও এলো এসে বললো আমি তো জামাটা আজকে নিয়ে যাব। আমি মা দুজনেই মানা করলাম, আরে ওর পরা জামা তুই নিবি না, আজকে নিবি কেন, অন্যদিন নিয়ে যাস। আমার মা বললো, আমি বললাম দেখ দিদি এটা আজকে নিস না, আমি কেচে রাখি, তুই পরে এসে নিয়ে যাস। ও শুনলো না, ও জবরদস্তি করে, মা মানা করলো, ও কিন্তু না জবরদস্তি করে নিয়ে গেল। না আমার ভালো লেগেছে, আমি আজকেই নেব। ও নিয়ে চলে গেল। এই গেল একটা দিন। আর একটা দিন ওর একটা জামাও নিয়ে এলো আমার কাছে, ওর একটা রেড কালারের জামা, আমার রেড কালার খুব পছন্দের, তো ওর একটা জামা আমার কাছে নিয়ে এলো, নিয়ে এসে বললো তুই পর। আমি বললাম না না তুই পর, তুই কিনেছিস তুই পর। বলছে না আমি 2 দিন পরেছি, তুই পর। বলছে জানো তো দিদি আমার তখন তো সন্দেহ জাগেনি, তো আমি পড়েছি। আমি ওকে বললাম ঠিক আছে তুই যখন আমায় দিলি আমি কিন্তু বেশ কদিন পরে তোকে দেবো। বললো হ্যাঁ। কিন্তু অদ্ভুত ব্যাপার জানো, আমি জামাটা পরলাম 2 দিন, সেই দিনও আমার এই পরা জামাটাই ও নিয়ে গেল হঠাৎ করে। আমি বললাম কি রে তুই নিয়ে যাচ্ছিস? হ্যাঁ আমি একটু পরে যাবো রে, আমার ইচ্ছে হচ্ছে জামাটা পরবো, তুই তো পরলি 2 দিন। তো আমার না খুব খারাপ লাগলো যে তুই তো নিজেই যেচে আমাকে জামাটা দিলি পরার জন্য, তুই এইভাবে নিয়ে গেলি। আমি তো এমন নয় যে তোর থেকে যেচে নিয়ে এসেছি। ওর বিহেভিয়ারটা খুব অদ্ভুত, খুব অদ্ভুত রকমের ব্যবহার আমার উপরে করলো। এই 2 দিন গেছে। এর বাইরেও ও মাঝে মাঝেই জানো তো আমার বাড়িতে পায়েস নিয়ে আসতো, যে পায়েসটা যেন, পায়েসের তো নর্মাল টেস্ট হয় একটা, কিন্তু সেই পায়েসটা না একদম তিতকুটে টাইপের খেতে লাগতো। এমন হয়েছে আমার মানে এরকম তিতো তিতো, এবং আমার বাড়িতে মা বাবা সবাই খেয়েছে, একটা তিতকুটে টেস্ট। তো আমরা ওই কিছুটা খেয়ে আমরা সেটা খাইনি, ফেলে দিয়েছি। তো ওর এই ব্যবহারগুলো না খুব অদ্ভুত। এবং সব থেকে আশ্চর্য রকম, যে মেয়েটার এত প্রবলেম ছিল তার কিন্তু প্রেগনেন্সি এলো এবং সুন্দরভাবে বাচ্চাও হয়ে গেল, এবং তারপরে ওর
প্রেগনেন্সির ওই আগের ওই 3 মাস থেকে ও আমাদের সাথে অকারণে মিসবিহেভ শুরু করলো এবং এখন বলতে পারো আমাদের সাথে যোগাযোগ রাখেনি। এবং দীর্ঘদিন যোগাযোগ ছিল না। যবে থেকে না ও কোথা থেকে খবর পেয়েছে আমি জানি না, ওর কানে কোনোভাবে না আমার যেই ডার্ময়েড সিস্টটা হয়েছে ওর কানে খবর গেছে এবং এখন না ও একটা যেন খবর নেওয়া, মানে আমার সুস্থতা নয়, আমি কতটা অসুস্থ হয়েছি এইটারও খোঁজ নেয়। এবং সবথেকে আশ্চর্য রকম, ও না আমাকে প্রেশারাইজ করে, ও এবং ওর হাজবেন্ড দুজন মিলে আমাকে প্রেশারাইজ করে ওদের কোনো পছন্দ মতো ডক্টরকে আমার দেখানোর জন্য, যেটা আমার বা আমার মায়ের একেবারেই পছন্দ না। মেয়েটিকে আমি বললাম, তুমি তোমার দিদিকে এই তোমার অসুস্থতা, তুমি যে নার্সিংহোমে ট্রিটমেন্ট করাবে বা যে কোনো কিছু এর মধ্যে কিন্তু একদমই ইনভলভ করবে না, এবং যদি পারো দিদি থেকে নিজের লাইফকে দূরে রাখো। দিদিকে লাইফে কিন্তু আর ঢুকতে দেবে না। ওর দিদিরও ফটো পাঠিয়েছিল। আমরা এই ধরনের বিভিন্ন রকমের, যখন আমাদের কেউ বলে তার মেডিটেশনের মাধ্যমে তার ফটো রিডিং করি, আমরা মেডিটেশন করেছিলাম যখন, এটা শিওর হয়ে গিয়েছিলাম যে ওর দিদি এবং সাথে মেয়েটিও বিভিন্ন রকমের যে ইনফরমেশনগুলো আমাদের দেয় সেখানে আমরা বুঝতে পারি ওর দিদি কিন্তু এখানে ওই মেয়েটিকে ভিকটিম বানায়। ওর দিদির প্রেগনেন্সি ছিল না এবং মেয়েটি আরও জানায় যে ও কারোর থেকে জানতে পেরেছে ওর যে প্রেগনেন্সি এসছে এবং তার আগে ও এরকম ধরনের কাজ করে যারা এরকম কিছু মানুষজনের কাছে যাতায়াত করতো ওর কোনো বান্ধবীর সাথে, মানে ওর দিদির কোনো বান্ধবীর সাথে। তো এইখানে যে জিনিসটা ঘটেছিল, এই যে মেয়েটি আমার সাথে যোগাযোগ করে এই মেয়েটিকে ভিকটিম বানিয়ে ওর দিদি কিন্তু প্রেগনেন্সি এনেছিল। দেখুন, কারোর জীবনে কোনো সমস্যা হতেই পারে, তার প্রেগনেন্সি ইস্যুস থাকতেই পারে আজকের দিনে দাঁড়িয়ে, তার কোনো স্পিরিচুয়াল রেমেডিস হয়, আমরা বিভিন্ন রকমের কাজ করে থাকি যাতে কারোর প্রেগনেন্সির প্রবলেম কেটে যায়, তার প্রেগনেন্সি স্মুথলি চলে আসে। কিন্তু কিছু অসাধু অকাল্টিস্ট আছে যারা কারোর ক্ষতি করেই কারোর ভালো করে। এই ক্ষেত্রে কিন্তু এই মেয়েটির ক্ষতি করে ওর দিদির ভালো করা হয়েছিল এবং মেয়েটি কিন্তু পুরো ভিকটিম হয়েছে। যেটা হওয়ার কথা ছিল ওর দিদির, এই যে ডার্ময়েড সিস্টটা, এইটা হওয়ার কথা ছিল ওর দিদির, কিন্তু যেটা এই মেয়েটার হয়ে গেল। তো মেয়েটি আমার সাথে যোগাযোগ করে, তার 15 ডেজ পরেই মেয়েটির অপারেশন ছিল। মেয়েটিকে আমি বলি, দেখো তুমি যে সময়তে আমার সাথে যোগাযোগ করেছো, আমি এখানে তোমাকে এটা বলবো না কি তোমার টিউমার এমনি আপনি ঠিক হয়ে যাবে, আমি এমন রেমেডি দিচ্ছি, আমি এই ধরনের কথা তোমায় বলবো না, তুমি ট্রিটমেন্ট করাও, কিন্তু তোমার এই সিস্টটা যাতে কোনো রকমের ফ্যাটাল না হয়, যাতে কোনো রকমের ক্যান্সারিয়াস না হয়, তার জন্য আমি প্রোটেকশন দেব এবং পরবর্তীকালে যাতে তোমাকে আর কেউ কোনো রকমের কারণ ব্ল্যাক ম্যাজিক করতে না পারে, আমি তার জন্য তোমায় প্রোটেকশন দেবো। কারণ তোমার দিদি কিন্তু আবারও চাইবে তোমাকে অসুস্থ করতে, এবং এই কারণেই ও কিন্তু কন্টিনিউ, তুমি যেটা বললে মেয়েটিকে বললাম, ও খোঁজ নিচ্ছে যে তুই কোথায় যাচ্ছিস, কোন ডক্টর দেখাচ্ছিস, আমার এই ডক্টর চেনা, তুই একেই দেখা, এবং রীতিমতো মেয়েটিকে প্রেশারাইজ করছে। তো মেয়েটিকে বললাম যে তোমার দিদিকে কোনো রকম কোনো খাবার জিনিস যদি তোমাকে দেয় তুমি কিন্তু খাবে না, আর তোমাকে যে প্রোটেকশনগুলো দিয়ে দেব সেগুলো তোমার জন্য পুরো পরবর্তীকালে আর তোমার দিদি বলো বা কেউ বলো তোমার উপরে কোনো রকমের ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না। মেয়েটি আমাকে বলতো যে দিদি আমি রাত্রিবেলা ঘুমোতে পারি না, সারা শরীর আমার পুরো জ্বালা করে, যন্ত্রণা করে, চোখ বন্ধ করলেই আমি ভয়ের স্বপ্ন দেখি, আমি রাতের বেলা আমি এরকম স্বপ্ন দেখি, আমি কাউকে ডাকতে পারি না, আমার মনে হয় যে আমি এখনই বোধহয় দম আটকে মরে যাব, কিন্তু আমি বুঝতে পারি যে আমার উপরে খুব কেউ যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু আমি কিচ্ছু করতে পারি না। মেয়েটির ওপরে এতটাই খারাপ কাজ করা হয়েছিল। এখানে মেয়েটি যদি সেই সময় আমার সাথে যোগাযোগ না করতো, মেয়েটির কিন্তু এই যে ডার্ময়েড সিস্টটা হয়েছিল এটা ক্যান্সারের দিকে চলে যেত এবং মেয়েটিকে বাঁচানো যেত না। এক্ষেত্রে আমরা যে রিচুয়ালটা করেছিলাম, এই রিচুয়ালের জন্য আমাদের 5টা ছাগলের মানে পাঁঠার মাথা লাগে এবং মেয়েটির ব্লাড নিয়েছিলাম, মেয়েটির ফটো নিয়েছিলাম এবং মেয়েটির জামা নিয়েছিলাম। পেন্টাগ্রাম চক দিয়ে আমরা পেন্টাগ্রাম ড্র করি এবং 5টা অ্যাঙ্গেলে 5টা ছাগলের মাথা রাখা হয়। প্রত্যেকটা ছাগলের মাথার ওপরে একটা রেড ক্যান্ডেল জ্বালানো হয় এবং মিডিলে মেয়েটির জামাটা রাখা হয় এবং পাশে রাখা হয় একটা কলড্রন। বিভিন্ন রকমের
নেগেটিভ এনার্জি রিমুভিংয়ের যদি পজেস কেস হয় সেক্ষেত্রে যেমন হার্বস আছে বিভিন্ন রকমের নেগেটিভ এনার্জি রিমুভিংয়ের, এক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক রিমুভালেরও বিভিন্ন রকমের হার্বস হয়। মেয়েটিকে বলেছিলাম তোমার ওই ক্ষেত্রে ব্লাড আমার লাগবে, তোমার ব্লাড আমাকে দেবে। ব্লাড দিয়ে কাজ এই কারণে মেয়েটির অপারেশনকে আমি আটকাতে পারবো না, কিন্তু যাতে পরবর্তীকালে আরও কোনো সার্জারি না হয় বা কোনো ফ্যাটাল কিছু না হয় তার জন্য এখানে ওর ব্লাডটাই আমাকে দিতে হবে। কিছু কাজে যেমন আমরা মোড়ক স্যাক্রিফাইস করি, কিছু কাজে আমরা আমাদের নিজেদের ব্লাড স্যাক্রিফাইস করি, ব্লাড দেই। আবার কিছু কাজে কিন্তু এই ধরনের এই কাজটাতে যেখানে ব্ল্যাক ম্যাজিক করে কারুর শরীরে কাউকে ভিকটিম বানানো হয়েছিল সেক্ষেত্রে কিন্তু তার শরীরের ব্লাড আমার এখানে লেগেছে। তো স্পেল করা আমরা শুরু করি এবং এক্ষেত্রে আমরা মোড়ক স্যাক্রিফাইস দিইনি, যেটা আগেই বললাম, এবং কলড্রন পাশে রাখি, বিভিন্ন রকমের হার্বস আমরা কলড্রনের মধ্যে জ্বালাই। 333 বার এখানে আমাকে স্পেলটা পড়তে হয়েছে এবং স্পেলের শেষে প্রত্যেকটা স্পেলের এক্ষেত্রে বিভিন্ন যে হার্বসগুলো দেওয়া হয় প্রত্যেকটা ওই হার্বস ব্ল্যাক ম্যাজিক রিমুভাল হার্বস প্রতিবারে একবার 333 বার করে মানে প্রতিবারে স্পেল পড়েছি এবং 333 বার ওই কলড্রনের মধ্যে এক একটা হার্বস আমাদের দিয়ে এটা করতে হয়। মাঝখানে মেয়েটির জামা রাখা হয় এবং ফটো রাখা হয় এবং ব্লাডটা একদম রিচুয়ালের শেষবারে ব্লাডটা হচ্ছে ওই কলড্রনের মধ্যে যে আগুনটা জ্বলতে থাকে তার মধ্যে ব্লাডটা দেওয়া হয় এবং শেষে মেয়েটির জামাটা এবং মেয়েটির ফটো যেটা থাকে সেটাও ওর মধ্যে দিয়ে দেওয়া হয়, যাতে ওর মধ্যে থেকে যে নেগেটিভিটিগুলো ওর মধ্যে রয়েছে ব্ল্যাক ম্যাজিক্যাল এফেক্টে সেগুলো শেষবারের মতো দিয়ে লাস্ট টাইম এই স্পেলটা যখন করা হয় সেগুলো দেওয়া হয়। এবং এক্ষেত্রে আমরা মেয়েটিকে যেটা দিয়েছিলাম ব্ল্যাক ম্যাজিক রিমুভালের যে হার্বস হয় সেই হার্বস, এবং এই ক্ষেত্রে যে প্রত্যেকটা পাঁঠার মাথা আমরা ইউজ করেছি, প্রত্যেকটা পাঁঠার মাথা থেকে 3টে করে লোম আমরা তুলে নিয়েছিলাম এবং তার সাথে বিভিন্ন রকমের হার্বস মিশিয়ে একটা তাবিজ বানিয়ে সেই তাবিজের ওপরে স্পেল করে এবং এই ফুলমুনে এই কাজটা করি পরবর্তী ফুলমুন অবধি কিন্তু 1 মাস এই তাবিজটা ওই অ্যাপথিকারি অয়েলের মধ্যে ডোবানো ছিল এবং 1 মাস বাদে পরবর্তী ফুলমুনে এটা বের করে তার উপর আবার একটা রিচুয়াল করে মেয়েটাকে দিয়েছিলাম। কারণ এই 1টা মাস টাইম নিয়েছিলাম আমাদের স্পেলের কিছু বিভিন্ন রকম রিচুয়ালের জন্য বিভিন্ন রকম স্পেল করে এবং এই কাজটা এইভাবেই করতে হয়। এবং মেয়েটি আমায় বলেছিল যে ওর অপারেশন হবে, এই সময় তো তাবিজ পড়তে পারবে না, পরবর্তীকালে চেক আপে যেতে হবে। মেয়েটি আমাকে এটা বলেছিল যে আমার কিন্তু এই সময়টা লাগবে। তো আমি মেয়েটিকে বললাম আমি কাজ শুরু করে দেবো, তাহলে কি দূর থেকে কাজ করলেও তোমার উপর এফেক্টটা থাকবে এবং তুমি যেহেতু এক্ষুনি পড়তে পারছো না জিনিসটা, কারণ তোমাকে বারবার হসপিটালে যেতে হচ্ছে, চেক আপে যেতে হচ্ছে, বিভিন্ন কারণে তোমাকে ওটা খুলতে, কারণ এই তাবিজ বিশেষ কিছু তাবিজ পড়ে কিছুদিন মিনিমাম 3 মাস তাকে পড়ে থাকতে হবে, সে কোনোভাবেই খুলতে পারবে না। তো এই জন্য ওটাকে অ্যাক্টিভেট রাখার জন্য আমি কিন্তু এই যে 1টা মাস আমরা ফুলমুন টু ফুলমুন অয়েলে ওটা ডুবিয়ে রেখেছিলাম, প্রতিদিন কিন্তু আমাকে একটা স্পেল করতে হতো ওটাকে অ্যাক্টিভেট রাখার জন্য। এবং 1 মাস বাদে পরবর্তী ফুলমুনে তাবিজটা নিয়ে ওকে দেই এবং ওকে পড়াই এবং আর একটা অয়েল বানিয়ে দিয়েছিলাম, অয়েলটা দিয়ে বলেছিলাম তুমি ডেলি স্নান করবে। পরবর্তীকালে মেয়েটির সিস্ট অপারেশন তো হয়েছে, কিন্তু মেয়েটির যে ব্যাড ড্রিমগুলো আসতো বা ঘুমের মধ্যে যে জিনিসগুলো হতো এগুলো পুরো বন্ধ হয়ে যায়। এবং মেয়েটিকে বলেছিলাম দেখবে তোমার পিরিয়ডে কোনো রকম প্রবলেম হয় কি না। ডক্টর যেমন ওকে বলেছিল যে একটা ওভারি বাদ যাওয়া মানে একটা মেয়ের মানে শরীরের একটা অঙ্গচ্ছেদ। ওর বাড়িতে রীতিমতো নর্মালি একটা 27 বছরের মেয়ের যদি একটা ওভারি বাদ যায় তার বাড়িতে কি সিচুয়েশন হয়। মেয়েটি আমাকে জানায় যে আমার বাড়িতে রীতিমতো এই ঘটনাটা জানার পর থেকে পুরো কান্নাকাটি পড়ে গেছে। আমার বাড়িতে সবই বিয়ের জন্য দেখাশোনা চলছে, কয়েক জায়গায় কথাবার্তাও এগিয়েছে, এই সিচুয়েশনে আমার ডার্ময়েড সিস্ট ধরা পড়লো এবং একটা ওভারি বাদ, আমাকে কেউ বিয়ে করবে বলো তো? মেয়েটি আমার সাথে প্রচণ্ড কান্নাকাটি করে। তো মেয়েটিকে আমি বলি একটা প্রেগনেন্সির জন্য কখনো তোমার 2টো ওভারি একসাথে প্রয়োজন হয় না, একটা ওভারিতেও তুমি প্রেগনেন্ট হতে পারো। মেন যেটা প্রয়োজন তোমার সুস্থতা,
আমি তোমাকে যে প্রোটেকশন দেব, তোমার কোনো রকমের গাইনো প্রবলেম আসবে না। নর্মালি একটা ওভারি চলে গেলে ডক্টর কি বলে, তোমার পিরিয়ডিক্যাল ইস্যুস আসতে পারে বা কোনো সমস্যা আসতে পারে। তোমার সেই জায়গাগুলো যদি ঠিক থাকে, তুমি চেক আপে থাকবে, প্লাস আমি তোমাকে যে রেমেডিস দেবো, তোমার এই ধরনের কোনো প্রবলেম আসবে না। তুমি নিশ্চিন্তে পরবর্তীকালে প্রেগনেন্সি নিতে পারো। তো মেয়েটিকে যে রেমেডিস দেই এবং পরবর্তীতে আমি ওকে জিজ্ঞাসা করি তোমার পিরিয়ডিক সাইকেল ঠিক আছে কি না বা পিরিয়ড ঠিকঠাক হচ্ছে কি না। কারণ একটা ওভারি বাদ যাওয়া একটা মেয়ের জন্য অনেক বড় শরীরের একটা রোল প্লে করে একটা ওভারি। তো মেয়েটি আমাকে বলে, না দিদি, আমার যে একটা ওভারি বাদ গেছে না, আগেও তো আমি বুঝতে পারিনি যে আমার এরকম প্রবলেম, এবং আজকের দিনে দাঁড়িয়ে আমার যে একটা ওভারি বাদ গেছে আমি কিন্তু কোনোভাবে সেটা বুঝতে পারি না। আমার শরীরে কোনো প্রবলেম আসেনি, যে কোনো রকম পিরিয়ডিক্যাল ইস্যু বা আর কোনো ইস্যুস আমার কিছু আসেনি। তো মেয়েটিকে আমি বললাম, তুমি একেবারে চিন্তা করো না, তুমি যে জিনিসগুলো, যে তাবিজটা তোমাকে দিলাম, এই তাবিজটা তুমি শুধু শরীর থেকে কখনো খুলবে না। এই ছিল আজকের কেস স্টাডি। আজকের এই কেস স্টাডিটা যখন আমি সলভ করেছিলাম, মেয়েটি যখন এসেছিল, আমি শুনেও অবাক হয়ে গিয়েছিলাম, নিজের দিদি, জ্যাঠার মেয়ে, তার খুড়তুতো বোনের সাথে এই ধরনের এতটা ঘৃণ্য কাজ কি করে করতে পারে। তার নিজের সমস্যা ছিল, সেটা তার নিজের সমস্যা, কিন্তু তার থেকে 10 বছরের ছোট একটা মেয়ের সাথে সে কি করে এটা করলো। আমি আপনাদের জন্য বলবো, যতই আপন কোনো মানুষ হন, সে কোনো বন্ধু হোক, কোনো আত্মীয় হোক, যেই হোক, এতটাও তার সাথে মিশে যাবেন না যেখানে সে খুব অনায়াসে এই ধরনের ক্ষতি করতে পারে। এক্ষেত্রে মেয়েটি তার নিজের ভালো করতে পারতো। এমন অনেক রেমেডিস আছে যেখানে মেয়েটি নিজের প্রেগনেন্সির যে প্রবলেম ছিল, তার যে হেলথ ইস্যু ছিল, সেটা সলভ করতে পারতো। কিন্তু মেয়েটাকে, এই তার বোনকে ভিকটিম বানানোর এখানে কোনো প্রয়োজন ছিল না। এবং সেই সব অসাধু অকাল্টিস্ট যারা এই ধরনের কাজ করেন, আপনারা যখন এরকম কোনো মানুষকে চুজ করবেন আপনার জীবনের সমস্যার সমাধানের জন্য, দয়া করে আপনাদের বলবো, কারো ক্ষতি করে নিজের ভালো করার কিন্তু আপনার প্রয়োজন নেই। আর আপনারা যারা অকাল্টিস্ট কাজ করছেন, তারা কারুর ভালো করুন। কারুর ক্ষতি করে কারুর ভালো করছেন, এটা কিরকম ভালো করা? আজকের এই কেস স্টাডিটা মানে আমার জীবনে যেন আমাকে অবাক করেছে, যে আত্মীয় স্বজন থেকেও যদি মানুষের জীবনে এত প্রবলেম আসতে পারে, তাহলে মানুষ আর কাকে বিশ্বাস করবে? আপনাদের বলবো, কাউকে কখনো অন্ধভাবে বিশ্বাস করবেন না। কেউ কোনো জিনিস দিল, রান্না করে সুন্দর করে পায়েস রান্না করে এনে দিল মানেই আপনাকে খেতে হবে, না, খাবেন না। কারণ কেউ কোনো মিষ্টি মুখে আপনার কাছে কিছু নিয়ে আসছে মানেই তার মনের ভিতরটা কিন্তু আপনি পড়তে পারছেন না। কারুর কোনো জামা, কোনো ড্রেস পরতে দিলে অবশ্যই সেটা কিন্তু অ্যাভয়েড করবেন, বা নিজের কোনো জামা কাপড়, সে যত প্রিয়জনই আপনার হন না কেন, তাকে কিন্তু পরতে দেবেন না। কারণ আপনার ব্যবহার করা জিনিস দিয়ে কেউ কিন্তু চরম ক্ষতি করে দিতে পারে। কেউ আপনাকে কোনো গিফট দিচ্ছে, গিফট দিলেও আর আপনি সেটা পরে নিলেন, বা কারোর পরা জামা একেবারেই কিন্তু পরবেন না। বলা যায় না, একটা ড্রেস আপনাকে কেউ গিফট করলো, সেই ড্রেসটাতে সে কিন্তু কোনো রকমের ব্ল্যাক ম্যাজিক্যাল কাজ করে আপনাকে যদি দেয়, সেটা কিন্তু আপনার এফেক্ট দেবে আপনার জীবনে। এই ক্ষেত্রে এইরকমই কিন্তু এই ঘটনাটা থেকে আমরা জানতে পারি। এই ছিল আজকের কেস স্টাডি। অবশ্যই জানাবেন আপনাদের আজকের এই ঘটনা কেমন লাগলো, কোথা থেকে দেখছেন জানাতে অবশ্যই ভুলবেন না। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আপনার জীবনের কোনো ভৌতিক ঘটনা বা কোনো ব্ল্যাক ম্যাজিক্যাল ঘটনার সমস্যার সমাধান যদি আপনি চান, আমার সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, স্ক্রিনে যাওয়া নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনার জীবনে ঘটা কোনো ভৌতিক ঘটনা বা কোনো ব্ল্যাক ম্যাজিক্যাল ঘটনা যদি আমার সাথে শেয়ার করতে চান, সেক্ষেত্রেও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে বা স্ক্রিনে যাওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নেক্সট ফ্রাইডে 9 PM।